এখন সমস্ত রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট করেই তো একটা সিদ্ধান্তে আসতে হবে। তো সেইটা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল বিষয়গুলিকে বিবেচনা নিয়েই জুলাই সনদ এবং গণভোট একই দিনে তারা এটা করছেন। এমপি হওয়ারও আকাঙ্ক্ষা ছিল, আছে, সবই ঠিক আছে, কিন্তু ওই যে মরিয়া হয়ে যাওয়া, যে আমার একজন প্রতিপক্ষের বিরুদ্ধে খামাখা অযাচিত মন্তব্য করে তাকে কন্ডেম করে আমি ভালো, আমাকে এগিয়ে যেতে হবে, এইটা আমি কখনোই করিনি। ৭২-এর সংবিধান বাতিল করে নতুন করা ওটা ঠিক হবে না, কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধ তো একটা বিরাট অর্জন, একটা সংবিধান হয়েছে। সেইখানে যে বিষয়গুলো স্বৈরতন্ত্রকে জন্ম দিবে, যে বিষয়গুলোর মধ্যে রয়েছে খুবই কর্তৃত্ববাদী হওয়ার যে বিধানগুলো আছে, সেগুলোকে বিলোপ করুন। জামাত একটি রাজনৈতিক দল, সে নির্বাচনে অংশগ্রহণ করবে, তার নিজস্ব একটা রাজনীতি আছে, সে যাদেরকে প্রতিপক্ষ মনে করে অথবা তার যে রাজনৈতিক যারা প্রতিপক্ষ রয়েছে তাদেরকে নিয়ে তারা কথা বলতেই পারে। সংস্কারের মূল জায়গাটা হচ্ছে মানসিকতা, যে আমি জনগণের স্বার্থে কাজ করব কিনা, আমি সব কিছু দলীয়করণ করব, না সত্যিকার অর্থে মেধাবী লোক যাতে জায়গা পায়। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বলা না বলায়। আজকে আমরা এমন একজন মানুষের ড্রয়িং রুমে বসে আছি, তার নামের আসলে আগে বা পরে কোনো উপমা বা উপাধির প্রয়োজন হয় না। রাজনীতির মাঠে তিনি তারকাদের তারকা। একসময় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, ছিলেন ছাত্রদলের নির্বাচিত সভাপতি, এবং এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা বসে আছি এখন রুহুল কবির রিজভির ড্রয়িং রুমে। রিজভি, আপনাকে স্বাগতম নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে। শুভেচ্ছা, প্রীতি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসছেন আমার সাথে কথা বলার জন্য। আপনাকে প্রবীণ বলা ঠিক হবে না, কারণ বয়সে হয়তো আপনি 65, কিন্তু আপনি যখন বক্তব্য দেন, যখন তরুণদের উদ্দেশ্যে কথা বলেন, তখন আপনার তারুণ্যকে আমরা দেখতে পাই। এই বয়সেও আপনি এত পরিশ্রম করছেন সকাল থেকে রাত পর্যন্ত, কিভাবে আসলে বিষয়টা মেনটেন করছেন? পরিশ্রম জানি না কতটুকু করছি, তবে দলের জন্য যতটুকু কাজ করা উচিত ততটুকু করতে পারছি বলে মনে হয় না। আমার মনে হয় যে আরও বেশি কাজ করা উচিত, তবে যতটুকু কাজ করছি তাতে আনন্দ পাই। কারণ যখন আমরা তরুণ, সেই সময় থেকেই তো রাজনীতি শুরু করেছি, অর্থাৎ ছাত্র রাজনীতি শেষ করে তারপরে গণরাজনীতি বা জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছি। রাজনীতির একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের সাথে সম্পৃক্ত থাকা, মানুষের সাথে ঘনিষ্ঠ থাকা। এর মধ্যে দিয়ে আসলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়, অনেক শিক্ষা লাভ করা যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে বা যতটুকু রাজনীতি সম্পর্কে আমার জ্ঞান লাভ করেছি, এই সক্রিয় থাকার কারণে, মানুষের মধ্যে ঘনিষ্ঠ থাকার কারণেই আমার সেখান থেকে সম্ভব হয়েছে। যতটুকু আমি খুব বেশি পেয়েছি, শিক্ষা পেয়েছি আমি বলবো না, যতটুকু পেয়েছি আমি এইভাবেই পেয়েছি, এই কারণেই পেয়েছি যে আমি যতটুকু আমি তৎপর, সেই তৎপরতা হচ্ছে মানুষকে নিয়ে কাজ করার জন্য। ফ্যাসিস্ট সরকারের আমলে আসলে সবচেয়ে বেশি নির্যাতিত যারা হয়েছে বিএনপি, তার ভিতরে আপনি একজন। আপনাকে সবসময় রাজপথে দেখা গেছে, বছরের পর বছর আপনি নির্যাতনের শিকার হয়েছেন। এটা আমরা যারা মিডিয়াতে দীর্ঘদিন ধরে আছি আমরা দেখেছি। তো এই যে নির্যাতনের শিকার হওয়ার পর আপনি জুলাই আন্দোলন যখন শুরু হলো, তখনও আপনি অগ্রভাগের একজন ছিলেন। আন্দোলনের কোন সময়টায় বুঝতে পারলেন যে আপনারা সফল হতে যাচ্ছেন বা ফ্যাসিস্ট হাসিনার বা স্বৈরাচার হাসিনার পতন হতে যাচ্ছে? এটা কোন সময়টা আপনারা বুঝতে পারলেন? ধন্যবাদ। মানে নিপীড়ন, নির্যাতন তো অব্যাহতভাবে 15 বছর, 15.5 বছর চলেছে জাতীয়তাবাদী শক্তির উপর। আমি বলবো জাতীয় শক্তি মানে যারা স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এই শক্তিটার উপর। তো এই শক্তির প্রধান প্রতিনিধিত্বকারী দল হচ্ছে বিএনপি। স্ট্রিম রোলার চালানো হয়েছে, মানে নির্যাতনের যে বিভীষিকা, সেটা মানে এমনি সহজ ভাষায় বলা খুব মুশকিল। হত্যা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, ক্রস ফায়ারে অনেককে মারা হয়েছে, এরপর কারা নির্যাতন তো হয়েছেই, ধরে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের নামে অথবা ধরে নিয়ে গিয়ে অদৃশ্য করে আয়নাঘরে বছরের পর বছর রাখা হয়েছে। এবং এতে নির্যাতনের, আমি শুধু একটু দৃষ্টান্তের কথা বলছি, সেটা হলো যে কারো পায়ের নখ তুলে দেওয়া হয়েছে প্লাস দিয়ে, হাতের নখ তুলে দেওয়া হয়েছে, শারীরিকভাবে অকথ্য নির্যাতন করা হয়েছে। এই ঘটনাগুলো তো হয়েছে। সর্বোপরি যিনি প্রধান প্রতীক এই জাতীয়তাবাদী শক্তির, তিনি হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তার উপর যে নির্যাতন হয়েছে এটাও ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। এবং এই ফ্যাসিবাদী শক্তির যারা মানে ফসল বলে ওরা নিজেরাই স্বীকার করেছে, তাদের দ্বারা যেভাবে নির্যাতন হয়েছে, মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জেল জুলুম তো ছিলই, শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এবং জুলাই আন্দোলনের সফলতার পর অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত তার নামে বারবার মামলা দেওয়া এবং মামলায় বিচার করে নানা মেয়াদের সাজা দেওয়া, এটা অব্যাহত রেখেছিল ফ্যাসিবাদী সরকার। সেইটা যখন বিবেচনা করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের উপর নিপীড়ন নির্যাতনের যে আমরা ভয়াবহতার যে মাত্রাটা আমরা দেখেছি, সেই তুলনায় আমি মনে করি যে আমার উপর যে নির্যাতন সেটা তেমন খুব সহ্য করার মতো, সেটা খুব বড় মাত্রার কিছু না। আপনি যেটা বলেছেন যে মানে যখন জুলাই আন্দোলনটা শুরু হলো, জুলাই আন্দোলন শুরুর প্রাক্কালে আমার যে দায়িত্ব সেটা হলো দলের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি বলা অথবা ছাত্ররা যে কর্মসূচি তখন দিচ্ছিল তার প্রতি সংহতি জানানো। তো আমার সাথে লন্ডন থেকে মানে ক্রমাগত যোগাযোগ রাখছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি নির্দেশনা দিচ্ছিলেন যে কী করতে। ইতিমধ্যে আপনারা জানেন যে শাটডাউন, কমপ্লিট শাটডাউন ইত্যাদি কর্মসূচিগুলো, হ্যাঁ, তারপরে লং মার্চ ঢাকা ইত্যাদি কাজগুলো, আমি সর্বশেষ জুলাই আন্দোলনের কথা বলছি। এই সময় যে কর্মসূচিগুলো ছাত্ররা দিচ্ছিল, এর সাথে সমন্বয় করে বা এদেরকে সংহতি জানিয়ে বিএনপির যে কর্মসূচিগুলো 19শে জুলাই পর্যন্ত সবগুলোর সাথে বিএনপি সংহতি জানিয়েছে। এবং সেটা ভার্চুয়ালি আমি তখন প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের মধ্যে এটা বলছিলাম। এই করতে করতে প্রথম বিএনপির একটা আনুষ্ঠানিক একটা বড় সভার ঘোষণা দিল 19শে জুলাই প্রেস ক্লাবের সামনে। তো এই প্রেস ক্লাবের সামনে 19শে জুলাই এই সমাবেশের ডাক দেওয়াতে তখন আমি মনে করলাম যে এখন মানে ভার্চুয়ালি বা কোনো জায়গা থেকে গোপনে মানে গ্রেপ্তার এড়িয়ে কাজ করার চাইতে এবার একটা ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। এই কারণে আমি মাঠে নেমে আমি প্রেস ক্লাবের দিকে যাচ্ছি। তো রাস্তার মাঝখানে কিছু সাংস্কৃতিক কর্মী তারা পথনাটকের মতো করছে। তো প্রথমে মনে করেছিলাম যে ওই দোসরদের কেউ হবে, পরে দেখলাম যে না, এটা হলো মানে গণতন্ত্রের পক্ষের প্রতিবাদী সাংস্কৃতিক কর্মীরা এই মানিক মিয়া এভিনিউতে এটা করছে। তো আমি একটু সাহস পেলাম, আমি মোটরসাইকেলের পেছনে বসেছিলাম। আমি কিন্তু প্রায় আমার এই পায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি 20-25 বছর মোটরসাইকেল উঠতে পারি না। তো খুব কষ্ট করে মোটরসাইকেল পেছনে উঠে যাই হোক ওইখানে আমি থামলাম, ওখানে বক্তৃতা করে তারপরে আমি যাওয়া শুরু করলাম প্রেস ক্লাবের দিকে। কারণ বাজারের সামনে, তো ওখানে এসে একটু ভয় পেলাম, দেখছি যে মানে রামদা, তারপরে ওই যেটাকে বলে হাইসা বলি আমরা, হাসুয়া, হ্যাঁ, তা পিস্তল নিয়ে যুবলীগের একটা মিছিল যাচ্ছে। তো দূর থেকে দেখেই তো মানে খুব মনে হলো আমার কাছে, ভীত সন্ত্রস্ত হলাম। যাই হোক ওরা কারণ বাজারের দিকে ঢুকে গেল, আমি সরাসরি প্রেস ক্লাবের ভিতরে চলে আসলাম। যে আমি সেখানে যাচ্ছি এটা শুনলে বা আমি প্রেস ক্লাবে অবস্থান করছি এটা শুনলে পরে আমাদের নেতাকর্মীরা তারা একটু উজ্জীবিত হবে, তারা আসার চেষ্টা করবে। এই কারণে আমি 12টা থেকে 12:15 মধ্যে যখন ঢুকছি তখন দেখছি কিছুক্ষণে 1-2 মিনিটের মধ্যে বিরাট তাণ্ডব হচ্ছে, বিরাট তাণ্ডব। জুনায়েদ সাকিদের ওদের দল এবং কয়েকটা জোটের দল ওরা পল্টনের মোড়ে একটা করছিল, তারা একটা সমাবেশ করছিল, ওইখানে তারা আক্রমণ চালালো, ভয়ঙ্কর রকম আক্রমণ চালালো। পুলিশ ওই সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ার গ্যাসিং করে টোরে যখন তার, হ্যাঁ, লাঠি, ওগুলো তো ক্রমাগতভাবে টিয়ার গ্যাসিং করে একবারে ছত্রভঙ্গ করার পরে প্রেস ক্লাবের দিকে এগিয়ে আসছে। আমি তো প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছি। আমাদের সাংবাদিক রাশেদ, আমি তাকে খোঁজ করলাম, সে এসে উপস্থিত হয়েছে। ওই প্রেস ক্লাবের ভেতরের যে মাঠটার মতো ওইখানটা সে দাঁড়ানো আছে। আমি বসে মানে 1 কাপ চা সম্পূর্ণ করিনি, এমন সময় দেখছি 50-60 জন একেবারে মানে পোশাক পরিহিত ফোর্স ঢুকে গেল। মানে প্রেস ক্লাবের ওই জায়গায় সাধারণত পুলিশ ঢোকার কথা না, ঢোকেও না। যাই হোক ওই মানে ওই বারান্দা থেকেই আমাকে নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে যখন আমাকে মেইন গেটে থেকে বের করে রাস্তার উপরে দেখি সারি সারি পুলিশের গাড়ি দাঁড়ানো আছে, আমাকে তো নিয়ে যাবে শাহবাগে থানায়। সম্ভবত রাশেদই প্রশ্ন করলো ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। এই বলতেই দেখি সাদা পোশাক পরিহিত ডিবিরা লাফ দিয়ে এসে আমাকে 2 দিক থেকে ধরে অনেকটা টেনে হিঁচড়ে ডিবির গাড়িতে তুললো, বলছে উনি ইয়েতে যাবে, ডিবিতে যাবে। তো এই হচ্ছে সেদিনের ঘটনা, ডিবিতে নিয়ে গেল। তো আমি শেখ হাসিনার বিরোধী যে আন্দোলন
বা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বারবার যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তারের ভিতরে অনেকবার আমি রিমান্ডে ছিলাম, টানা ৩৫ দিন রিমান্ডে ছিলাম, কিন্তু সামনাসামনি মৌখিক খারাপ ব্যবহার খুব একটা পাইনি। এই প্রথম লাস্ট 19 জুলাই যখন ধরে নিয়ে গেল, তখন দেখছি যে তারা মানে তাদের অনেকখানি ফেরোসাস এবং খুবই ক্রুড চেহারা, ভয়ঙ্কর চেহারা, এবং দুইবার মানে জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে গেল। এবং যাদেরকে বসিয়ে রেখেছিল চারিপাশে, তারা আমার মনে হয়নি যে এরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক। আমার মনে হচ্ছে এলাকার কোনো গুন্ডা পান্ডা সন্ডা এরা বসে আছে, মানে সব বিভৎস চেহারার লোক। আর একজন অফিসার কথা বলছে নানাভাবে, উত্ত্যক্ত করার চেষ্টা করছে, তারপরে প্রেশার ক্রিয়েট করে বলছে যে এইভাবে এখানে পোয়াবাজি কারা করাচ্ছে, অনেকে তো আপনার কথা বলে যে আপনি পরিকল্পনা করছেন, নির্দেশ দিচ্ছেন, এই করছে। তো যখন আমাকে তুলে তখনই বলছে যে আপনার নির্দেশেই বিভিন্ন জায়গায় রক্তপাত হচ্ছে, লাশ পড়ছে, আপনি লাশ ফেলার জন্য বলেছেন। তাই বলে আমি পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করি, আমি কি বলে যে কর্মসূচি দিয়েছে ছাত্ররা, সেটা দলের পক্ষ থেকে সংহতি জানানো, সমর্থন জানানো, এইভাবে আমি দলের পক্ষে বক্তব্য রাখি এবং সংহতিটা জ্ঞাপন করি। তো এই বলছি, কিন্তু ওটা তো আর তারা সেই শোনার কথা নয়, ওইটা করলো। এরপরে একদিনের রিমান্ড দিল, একদিনের রিমান্ডের পরে তারপরে আমাদের জেলখানায় পাঠিয়ে দিল। 7 দিন থাকার পরে আবার আমাদেরকে 7 দিনের রিমান্ড নিয়ে আবার আসলো জেলে। 7 দিন থাকার পর কোর্টে তুললো, কোর্টে 7 দিনের রিমান্ড নিয়ে আবার ডিবি অফিসে নিয়ে গেল। 1 তারিখে অথবা 30 তারিখে আমরা ভিতর থেকে আন্দোলনের তুঙ্গরূপ আসছে, তারপরে কারফিউ হচ্ছে। যখন কারফিউ দিল তখন বুঝলাম যে আমাদের তখন ধারণা যে এইবার বোধহয় পড়ে যাবে। কিন্তু আমি বারবার মনে করছিলাম এক দফার ডাকটা আসছে না কেন, কখন আসবে এক দফার ডাক। এমনি মানে কর্মসূচি নিয়ে যে সমস্ত দাবি দাওয়া নিয়ে তো চলছেই, এখন একটা চূড়ান্ত পর্যায়ে এসছে, এখন তো এক দফার ডাক দিতে হবে। তো সম্ভবত এটা 31 তারিখ অথবা 1 তারিখের দিকে এক দফার ডাকটা দেওয়া হলো। 31শে জুলাই ওই যেদিন ওইটা শুনলাম এক দফার ডাকটা, সেদিন আমি মনে করেছি এইবার আর গভর্নমেন্ট থাকবে না। কিন্তু ভিতরের পরিস্থিতি ছিল খুবই খারাপ এবং ভয়ঙ্কর রকমের তারা দুর্ব্যবহার করছে অফিসার যারা ছিল। 2-3 তারিখের পর থেকে আমাদেরকে 4 তারিখে যেদিন পতন হবে তার আগের দিন আমাদের রিমান্ড শেষ হয়নি, কিন্তু হঠাৎ করে অত সকালবেলায় আমাদের কোর্টে নিয়ে যাওয়া হলো, কোর্ট থেকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। তখন বাইরে একেবারে নিরাপদ আমাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হলো, সেটা সন্ধ্যার সময়, সেটা সকালের দিকে না, সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হলো। রাস্তাঘাট ফাঁকা, কারফিউ, এর মধ্যে আমাদের জাস্ট নিয়ে যেয়ে ওখানে রাখা হলো। তখনই আমার মনে হলো যে সরকার থাকবে না। তো 5 তারিখে তো আমরা ওটা পেয়ে গেলাম আর কি। রিজভী ভাই, 17ই নভেম্বর একটা ঐতিহাসিক রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানে আপনার এই যে গল্পটা শুনছিলাম, আন্দোলনের গল্প, সেখানে তো এটাও একটা বড় চাওয়া ছিল সরকার পতনের পরে, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন কাজ শুরু করেছে যে একটা ভালো রায় আসবে। সেই ঐতিহাসিক রায়টা আমরা 17 নভেম্বর পেলাম এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ আসলো। এখন আপনাকে যদি একটা প্রশ্ন করি যে আসলে এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার জন্য কিন্তু নানাবিধ আইনি জটিলতা আছে, যেটা আমাদের আইন উপদেষ্টাও বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররাও বলছেন। তো যেটা আমরা ধারণা করছি যে অন্তর্বর্তী সরকার হয়তো ওনার কার্যকর করার মতো ব্যবস্থা করে যাওয়ার মতো সময় পাবেন না যদি ঘোষিত অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। আবার এটাও আমরা বুঝতে পারছি যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে যদি জনগণ রায় দেয়। আসলে আপনার আসলে এই রায়টা কার্যকর করার জন্য কী ধরনের পদক্ষেপ নেবেন? কীভাবে রায়টি বাস্তবায়ন হবে সেটাও তো আইনি প্রক্রিয়া। আমরা কিন্তু বারবার বলেছি যে অপরাধগুলোর বিচার হোক এবং বিচারে যে শাস্তি হবে সে শাস্তি সেটা অবশ্যই সেটা বাস্তবায়ন হবে, কিন্তু আইনি প্রক্রিয়ার বাইরে আমরা অন্য কিছু করিনি যে কে কতটুকু অপরাধ করেছে। সেটা তো হচ্ছে যে আইনি প্রক্রিয়ায় তার গভীরতা তারা পরিমাপ করে মানে সাক্ষী প্রমাণ সহ উপস্থাপন করে এর উপর চুলচেরা বিশ্লেষণ করে আর্গুমেন্টের পরে আদালত একটি রায় দেবে। তো সেটাই হলো আইনি প্রক্রিয়া। আমরা এই আইনি প্রক্রিয়ার কথাই বলেছি এবং বাস্তবায়ন, যেটা রায়কে বাস্তবায়ন করারও তো আইনি বিভিন্ন বিধান আছে, সেই বিধান অনুযায়ী হবে। এখানে কোনো ব্যক্তিগত আক্রোশ বা ক্রোধ মেটানোর কিছু নেই। এটা যা কিছুই হোক, অপরাধ যেই করুক, সেটা নিজের সন্তানও যদি অপরাধ করে
তাহলে সেই অপরাধেও তো বিচার হবে। আমরা যদি আইনের দিক দেখি, আমরা যদি ন্যায় বিচারের যদি যে দৃষ্টান্তগুলো আমরা দেখি, তাতে তো তাই হয়। তো জুলাই আন্দোলন এবং তার পূর্বাপর এদেশে যা ঘটেছে ফ্যাসিবাদের দ্বারা, তো সেটা তো লোমহর্ষক ঘটনা। তো সেগুলো যদি বিচার না হয় তাহলে তো বাংলাদেশ মনে হবে যে এটা হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি এখানে টিকে থাকে, এখানে অন্য কিছু হয় না। ন্যায় বিচার বা সুশাসন প্রতিষ্ঠা করার বোধহয় কোনো জায়গা নেই বাংলাদেশে, এটা মানুষের মনে হবে। তো সেটা নয়, আমরা আমাদের ইতিহাস থেকে জানি, আমাদের ঐতিহ্য থেকে। না, তবে সাধারণ মানুষের আসলে বা সচেতন নাগরিকদের একটা কিউরিওসিটি যে যেহেতু ভারত বলছে যে তারা আসলে অতিথি হিসাবে তাকে রেখেছে, সম্মানিত অতিথি হিসাবে, ওই দেশ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আদালতে রায়টাকে কার্যকর করা আসলে খুব কঠিন একটা ব্যাপার হবে। তো বিএনপি যদি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে আপনারা ভারতের সাথে এই বিষয় নিয়ে আলোচনায় যাবেন কিনা? আদালতের যে রায় বা আদালত বিচার করে তার রায় বাস্তবায়নের জন্য, সেটা তো আদালত তো আইন অনুযায়ী করছে। আদালত তো নিশ্চয়ই এখানে কোনো পক্ষ তাদেরকে ডিকটেট করছে না এটা করতে হবে না করতে হবে। এবং এটা বিচার প্রক্রিয়াটা আমরা যেটা দেখেছি অনেকটাই নিরপেক্ষ। আমি এখনও বলবো যে ব্যক্তিগত ক্রোধ বা আক্রোশ বিচার প্রক্রিয়াকে এর সাথে যুক্ত হবে না। এটা কোনো রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক তাদের মধ্যে ওই বিষয়টা হবে না। বিচার তার আপন গতিতে এগিয়ে যাবে এবং স্বাধীন বিচার বিভাগের যে কমিটমেন্ট বিএনপি করেছে, সেই কমিটমেন্টের প্রতি, সেই অঙ্গীকারের প্রতি আপনার অত্যন্ত দৃঢ় থাকবে, হ্যাঁ, অটল থাকবে বিএনপি। এই ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই। এই কাজটি হবে। এবং সেখানে জোর করে যে মনের ইচ্ছা মেটানোর জন্য বা ক্রোধকে মেটানোর জন্য প্রতিশোধ নেওয়ার কোনো সুযোগ সেখানে থাকবে না। একেবারে আদালত এবং আইনি প্রক্রিয়া থাকবে সম্পূর্ণরূপে স্বাধীন। প্রধান উপদেষ্টা অলরেডি বলেই দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। তো সাথে সাথে ওই একই দিনে গণভোটও হবে। তো এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, সত্যিকার অর্থে যারা সাধারণ ভোটার, সচেতন ভোটারদের বাইরে যারা সাধারণ ভোটার আছে, তারাই তো সংখ্যা বেশি, তারা কিন্তু এখনও পরিষ্কার না, জানেও না। তারপরেও এই যে একটা জটিল প্রক্রিয়া তৈরি হয়ে গেল, এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি? না, আমার মন্তব্য একটাই যে আসলে মানে একটু ঘোলাটাই করে, মানে কাঁচ অস্বচ্ছ থাকলে পরে তো ওই কাঁচের ভিতর দিয়ে কিছু দেখা যাবে না। তো এই প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়াটাই বাঞ্ছনীয়। তো এখন গণভোটের বিষয়টা আরও বিভিন্ন রাজনৈতিক দল তারা উত্থাপন করেছেন, পিআরের বিষয়টিও নিয়ে এসছেন। তো আমরা মনে করি যে এই 5ই আগস্টের পর যে আমরা গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন দেখছি এবং সেই পথে এগিয়ে যাচ্ছি, সেখানে চূড়ান্ত পয়েন্ট অফ নো রিটার্ন আসার কোনো সুযোগ নেই বা থাকবে না। এটা হওয়া উচিত নয়। যেহেতু হওয়া উচিত নয়, ঝগড়া ঝাঁটি, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এটা নিয়ে তুমুল হবে, কিন্তু তারপরে একটা সিদ্ধান্তে আসতে হবে, একটা উপসংহার টানতে হবে। উপসংহারহীন পরিস্থিতি হলে পরে গণতন্ত্র বিপর্যস্ত হবে। এখন সমস্ত রাজনৈতিক দলকে অ্যাকোমোডেট করেই তো একটা সিদ্ধান্তে আসতে হবে। তো সেইটা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল বিষয়গুলিকে বিবেচনা নিয়েই জুলাই সনদ এবং গণভোট একই দিনে তারা এটা করছেন। এবং সেই ক্ষেত্রে যারাই ক্ষমতায় আসুক, যে অঙ্গীকার নিয়ে জুলাই সনদের প্রত্যেকে স্বাক্ষর করেছেন, তারা ক্ষমতায় আসলে পরে সেটা বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, মানে আইনি যে প্রক্রিয়াগুলো করা দরকার, কিছু ধারা আছে যেগুলো হয়তো সংবিধান সংশোধন করতে হবে, কিছু হয়তো সাধারণ আইন অর্থাৎ পার্লামেন্টারি অ্যাক্টের মধ্যে, কিছু হয়তো এক্সিকিউটিভ অর্ডারই করা যাবে। তো এগুলো সব কিছুই মানে যারা এক্সপার্ট আছেন, আইনজীবী আছেন বা আইন বিশারদ আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে, এবং পার্লামেন্ট যখন হয়ে যাবে জনগণের প্রত্যক্ষ ভোটে, তখন তো পার্লামেন্টকে তো সবসময় জনগণের কাছে জবাবদিহি করতে হবে, মুখাপেক্ষী থাকতে হবে। সেই ক্ষেত্রে পার্লামেন্টে একটা উন্মুক্ত আলোচনা করে এই বিষয়গুলি তখন চূড়ান্ত পর্যায়ে যে অঙ্গীকারটা করা আছে সেগুলোকে আইনীকরণ করার জন্য যে কাজগুলো করা দরকার তারা সেটি করবেন। গোটা জাতি এখন কিন্তু মানে নির্বাচনের বাইরে আর একটা বিষয় নিয়ে অপেক্ষায় আছে, সেটা হচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন। এবং আপনি তারেক রহমানের ভীষণ কাছের একজন মানুষ। একটা কৌতূহল তৈরি হয়েছে সচেতনদের ভিতরে যে উনি
1.5 বছর হয়ে গেল পট পরিবর্তনের, উনি কেন আসছেন না? না, তারেক রহমানের কাছের মানুষ আমি নয়, সারা দেশের কোটি কোটি মানুষই ওনার কাছের মানুষ। তারপরে প্রতিনিধি তো থাকে, কোটি কোটি মানুষের একটা প্রতিনিধি হয়ে আপনি ওনার যোগাযোগ কাছে মানুষ, এবং তিনি প্রযুক্তির কল্যাণে এখন যেহেতু প্রযুক্তির কাছেই আছেন, উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে, প্রতিদিন প্রতি মুহূর্তে উনি কথা বলছেন, একবারে তৃণমূলের মানুষের সাথে কথা বলছেন। আমরা যখন জেলায় যাই তখন অনেক লোকই আসে থানা বা ইউনিয়ন পর্যায়ে, যে চেয়ারম্যান সাহেব আমাকে একটা বিষয়ের জন্য ডেকেছিলেন বা আমার সাথে কথা হয়েছে, এইটা আমরা প্রায় গিয়ে শুনি। সুতরাং একটা নিবিড় রিলেশন তিনি রেখেছেন ওইখান থেকে। তো আমার মনে হয় সব কিছু বিবেচনা নিয়ে তার মধ্যে তো ফিরে আসার তাগিদ, জনগণের সাথে যে মিথস্ক্রিয়া প্রধান নেতৃত্বের, এটা যেমন জনগণের মধ্যে থেকেও যেমন একটা আকাঙ্ক্ষা আছে, ওনার মধ্যে থেকেও আকাঙ্ক্ষা আছে। এই কারণে একবারে একটা সুনির্দিষ্ট সময়েই তিনি ফিরে আসবেন। রাজনীতির মাঠে একটা গুঞ্জন আছে রিজি ভাই, যে ঠিক তারেক রহমান এই মুহূর্তে আসলে ওনার যে জনপ্রিয়তা, মানুষ যেভাবে তাকে চাচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তার একটা শঙ্কা আছে দেখেই উনি হয়তো এই মুহূর্তে আসছেন না। আমরা যারা রাজনীতি করছি বা এখানে সরকারও আছেন, তিনি একজন একটা বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান নেতা, তিনি একজন জাতীয় নেতা। আমরা ভাবছি তার নিরাপত্তা নিয়ে, যে তাকে তো আমাদের নিরাপদে কাজ করতে হবে। তো সেটার জন্য দল মানে বিভিন্ন সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে বা সংগঠনগুলো আছে, সংস্থা আছে, সরকারের সাথে নিশ্চয়ই কথা বলছেন এবং তার নিরাপত্তা নিয়ে তারা আলাপ আলোচনা করছেন এবং সেই ব্যবস্থাটা তারা করছেন। তো এই ব্যাপারে উনিও যথেষ্ট ওয়াকিবহাল। আমি বলছি যে একেবারেই যথাসময় তিনি এসে উপস্থিত হবেন। নির্বাচন যখন মানে শুরু হবে, নির্বাচনী প্রচার প্রোপাগান্ডা, আমার মনে হয় যে এগুলোকে সামনে রেখেই তিনি একটা সময় নির্ধারণ করে চলে আসবেন। যদি ভাই স্মৃতি যদি প্রতারণা না করে, তাহলে আপনি কখনো এমপি বা মন্ত্রী হননি? না, আমি মন্ত্রী এমপি হইনি, সেটা তো আছেই। সেটার জন্য আমি যে খুবই ব্যথিত বেদনার্থ সেটা না। তবে আমি চেয়েছি সবসময়, চেয়েছি যে আমি এমপি হতে চাই, এবং এমপির জন্য আমি সবসময় যে পার্টি যে ফর্ম পূরণ করতে হয়, যে ফর্ম বিতরণ করে, সেগুলো করেছি, একটা নির্দিষ্ট টাকা জমা দিয়ে সেগুলোই করেছি। এখন পার্টির বিবেচনায় যখন আমাকে মনে করছে যে আমি এখন করা উচিত নয়, এখানে আমি করছি না যে এমপি হতেই হবে, না হলে একেবারে জীবন ছেড়ে দিতে হবে, সেটাও আমি কখনো মনে করি না। ওরকম রাজনীতি তবে আমি হতে চেয়েছি, এটা হতে চাইনি তা না যে না আমি করব না, আমি করব না। কারণ একজন রাজনীতিবিদের, ছাত্র জীবন থেকে রাজনীতিবিদের, তারও তো একটা ক্যারিয়ারের চিন্তা থাকে। যেমন একজন ধরেন ক্যাডার সার্ভিসের মানুষ, সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ম্যাজিস্ট্রেট হিসেবে সে জয়েন করলো, তো তার তো টার্গেট থাকবে যে আমি একদিন সচিব হব, প্রমোশন পেয়ে, পদোন্নতি পেয়ে ক্রমান্বয়ে সে একটা জায়গায় যে উপনীত হবে। তো আমরাও যখন ছাত্র রাজনীতি শুরু করেছি ইউনিভার্সিটিতে, আমরা ইউনিভার্সিটির সংগঠনের মধ্যে থেকেছি, থাকতে সাধারণ ছাত্রদের সমর্থন নিয়ে ইউনিভার্সিটির যে ইলেক্টেড বডি, সেটা সর্বোচ্চ পর্যায়ে গেছি, নিজের ছাত্র সংগঠনে সেটারও প্রেসিডেন্ট হয়েছে। এই যে ক্যারিয়ার করতে আসছে, এখন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব। আমরা সক্রিয় থাকা, তৎপরতা থাকা, আন্দোলন সংগ্রাম আসলে সেখানে নিজেকে ভূমিকা রাখা, এর মধ্যে দিয়ে তো ক্যারিয়ার ডেভেলপ করি। এই করতে সিনিয়র যুগ্ম মহাসচিব পর্যন্ত হয়েছি। তো এটাও তো একটা ক্যারিয়ারের অংশ একটা বড় দলের। তো যে আকাঙ্ক্ষার মধ্যে নিশ্চয়ই এমপি হওয়ারও আকাঙ্ক্ষা ছিল, আছে, সবই ঠিক আছে, কিন্তু ওই যে মরিয়া হয়ে যাওয়া, যে আমার একজন প্রতিপক্ষের বিরুদ্ধে খামাখা অযাচিত মন্তব্য করে, তাকে কন্ডেম করে আমি ভালো, আমাকে এগিয়ে যেতে হবে, এইটা আমি কখনোই করিনি এবং কখনোই ওই পথ বেয়ে এগিয়ে আসেনি। আমি যেটা সহজ সরল পথ, আমি আমার নিজের আবেদন করেছি, আবেদন বোর্ডের কাছে গিয়ে আমি বলেছি যে কেন আমি পেতে চাই, বলেছি, পার্টি দেয়নি সেটা ভিন্ন ব্যাপার। বাট কিন্তু রিজভি একটা জিনিস কিন্তু হয়েছে যে আমরা যখন প্রাথমিক মনোনয়নে 237 জনের একটা তালিকা পেলাম, তখন কিন্তু যে অবাক হওয়ার যে বিষয়টা, একজন সাধারণ মানুষ হিসেবে বা একজন সাধারণ কর্মী হিসেবে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রেই বেশি হয়েছে। আমরা যে এত দীর্ঘ বর্ণাঢ্য একটা রাজনৈতিক কেরিয়ার, অথচ আপনি মনোনয়ন তালিকায় নেই, তো এটা আসলে কোনো কারণ কি আছে? অনেকের মতো আমিও তাকিয়েছিলাম যে কি আসে না আসে, কিন্তু আমি তো আবার পার্টির কাঠামোর মধ্যে তো আমার একটা কাজের একটা জায়গা আছে। আমি
দপ্তরের দায়িত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রতিনিয়ত প্রতিদিন স্টেটমেন্ট দিতে হচ্ছে, প্রেস বিজ্ঞপ্তি দিতে হচ্ছে, প্রেস স্টেটমেন্ট লিখতে হচ্ছে, নির্বাচনের প্রস্তুতির ভারপ্রাপ্ত কৌশলগুলো তৈরি চেয়ারম্যান করতে হচ্ছে। মহাসচিবের বাণী লিখতে হচ্ছে, প্রতিদিনই আমার কাজ থাকছে। তারপরে বিভিন্ন কর্মসূচিগুলোকে কন্ডাক্ট করছে, এগুলো তো কাজ আমার, এটা নিয়েই আমার কেটে যায়। তবে এটা মানে আমার না, আমি কোনো বিস্মিত হওয়ার মতো, হ্যাঁ আপনি হননি, সাধারণ মানুষ হয়েছে। এবারও তো আর আবেদনের সিস্টেম ছিল না, আবেদন তো নেওয়া হয়নি। তো যখন দেখছি যে নাই তো নাই, আমি ওই ব্যাপারে কাউকে কোনো ধরনের মানে বলা না তদবির করা করে, এইটা আমি। তবে এখনও তো 63টা আসন খালি আছে, আমরাও প্রত্যাশা করছি যে সেখান থেকে হয়তো না, দল সেটা আমি মূল্যায়ন করতে পারে। সেটা আমি বলবো না, সেটা আমি বলছি না। 63 আসন তো আরও জোটের তো আছে না, জোটের যারা আন্দোলন করেছে, এবং বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবেরও তো কমিটমেন্ট আছে, যারা আন্দোলনে থাকবে, অংশগ্রহণে থাকবে, অবশ্যই সবাই মিলেই মানে সরকার গঠন আমরা করব, বা সবাই মিলেই আমরা কাজ করব একসাথে। তো সেক্ষেত্রে তো জোটের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তো মূল্যায়নের একটা প্রশ্ন আছে। তো সব কিছু মিলিয়ে মানে যা হচ্ছে, যা হয়েছে, আমি এটাতে আমার কোনো নাই, আক্ষেপ নাই, কোনো আক্ষেপ নাই নিঃসন্দেহে। বাট আমি যে খুব মন খারাপ হয়ে আছি সেটাও না, এটা চলার পথে এরকম হতেও পারে। যখন বিবেচনা করেনি, ঠিক আছে, পার্টি যখন বিবেচনা করেনি, আমি তো আরেকটা জায়গায় তো আমি কাজ করছি। কিন্তু আরও অন্যান্যদের মধ্যে যেমন দেখি যে একেবারে বেদনা বিধুর একটা পরিস্থিতি, কেউ মানে অভিমান অশ্রু সংবরণ করতে পারছে না, এইটা আমার জীবনে কখনো হয়নি। আমি 2001 সালে দেখেছি, আমার এক ছোট ভাই সহকর্মী, সে নমিনেশনের সময় সে নমিনেশন পায়নি, সে অনেক কাজ করেছে, হয়নি, সেখানে আরেকজনকে দেওয়া হয়েছে। তখন জাতীয় পার্টির সাথে একটা কোয়ালিশন ছিল, দেওয়া হয়েছে। তো তাকে দেখছি যে পার্টি অফিসের বারান্দায় কান্নাকাটি করছে। তো আমি সেদিন ওকে বলেছিলাম যে এর মধ্যে কী মধু আছে, যেটা না পেলে পরে হবে না, তুমি আরও বেশি মানে কাজ করো, আরও তীব্রভাবে কাজ করো, এর পরবর্তী পাবে। তো যাই হোক, সেইবারই সে পেয়েছে, পরে চূড়ান্ত যখন হয় তখন পেয়েছে, এবং সে এমপিও হয়েছিল, হ্যাঁ, সাতক্ষীরার একজন মানে আমাদের ছোট ভাই। তো এনিওয়ে, তো এইটা আমি সবসময় মনের মধ্যে রেখেছি যে আমি একজন পলিটিশিয়ান মানে হচ্ছে রাজনীতি করা, পলিটিক্স করা, হ্যাঁ, মানে পলিটিক্স মানে হচ্ছে যে আমাদের দেশে এটার একটা খুব নেতিবাচক একটা সংজ্ঞায় দাঁড়িয়েছে, যে লোকটা একে অপরের মধ্যে খুব করে রাখে, গ্রুপিং করে রাখে, হ্যাঁ, সেই হলো পলিটিশিয়ান। অফিসে ওই লোকটা কি খুব মানে হ্যাঁ খুব পলিটিক্স করে, ওর মধ্যে খুব নেতিবাচক হচ্ছে। আসলে তা তো না, পলিটিক্সটা হচ্ছে একটা সুপার ফাইন আর্টস বলে আমি মনে করি। রাষ্ট্রের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য এবং জনগণের জন্য কাজ করা, এটা একটা বড় একাডেমিক একটা জায়গা। তো আমি যে জায়গায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমি ওই রাজনীতির যে একাডেমিক জায়গাটা আছে, এর যে শৈল্পিক যে জায়গাটা আছে, আমি সেই হিসাবেই মানে তারই একটা অংশ হিসাবেই আমি মনে করি রাজনীতিকে, এবং সেইভাবেই আমি সংশ্লিষ্ট থাকতে চাই রাজনীতির সাথে। যে আমার একবার প্রধান অবজেক্টিভ হয়ে যাবে মন্ত্রী হওয়া, এমপি হওয়া। মানে মন্ত্রী অনেকেই যারা হন, আমরা দেখেছি বেশিরভাগ যে 1 বছরের মধ্যে বিতর্কিত হয়ে যান, নানা ধরনের অভিযোগ উঠতে থাকে, হ্যাঁ, নানা কারণেই এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু আপনার দীর্ঘ ক্যারিয়ারে এখনো পর্যন্ত কিন্তু আপনি একজন বিতর্কহীন রাজনীতি না, সেটা আমি জানি না কতটুকু। তবে দেখি তো এরকম হয় যে সব দিকে সামাল দিয়ে এমপিত্ব করা, মানে অন্যান্য জায়গায় তো দায়িত্ব এবং কাজগুলো তো খুবই বিভাজিত। যেমন কংগ্রেসম্যানরা তারা আইন প্রণয়নে থাকে, আর যারা ডেভেলপমেন্ট ওয়ার্ক বা এলাকায় কোনো কাজকামের সাথে যারা জড়িত থাকে, যে এক্সিকিউটিভ ব্রাঞ্চের লোক, তারা সেইভাবে, বা স্থানীয় সরকার হচ্ছে সেই কাজগুলো করে। আর মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, হচ্ছে রাস্তাঘাট অমুক তমুকটা দেখে। কিন্তু আমাদের এখানে সব অ্যামালগামেট, হ্যাঁ, এটা ওভারল্যাপ করে। যিনি পলিসি মেকার তিনি আবার দেখা যায় ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে এক্সিকিউটিভ কাজের সাথে যুক্ত আছেন। এই কারণে দুর্নীতির প্রশ্ন উঠে, এই কারণে অভিযোগগুলো বেশি হয়। আমাদের রাজনৈতিক সিস্টেমটা হওয়া উচিত যে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এটা যেন মানে ওভারল্যাপ না করে। পৃথিবীতে অবশ্য পার্লামেন্টারি সিস্টেমে ওভারল্যাপ করে। ব্রিটেনের যে পার্লামেন্টারি ব্যবস্থা, ওখানে মানে এক্সিকিউটিভ বডি তৈরি হয় পার্লামেন্টের মেম্বারদের মধ্যে থেকে, এরকম হয়েছে। কিন্তু ওদের একটা দীর্ঘদিনের 800 বছরের গণতন্ত্রের একটা চর্চা আছে। তারা লেজিসলেটিভ বডির মধ্যে থেকেই
তারা এক্সিকিউটিভ ঠিক করে, প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব তারা ঠিক করে, কিন্তু খুব সূক্ষ্মভাবে সেখানে যে ব্যালেন্সটা যেটা করা হয় আর কি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, সেই ব্যালেন্সটা তারা ঠিক মতো সেখানে করতে পারে। কিন্তু যেখানে নতুন ডেমোক্রেসি বা নতুন স্বাধীনতা প্রাপ্ত যে দেশগুলো, সেখানে খুব প্রবলেম হয়ে যায়। দেখা যায় যে যার হাতে এক্সিকিউটিভ ক্ষমতা, অর্থাৎ সরকার, মানে এক্সিকিউটিভ বিভাগ, তারা খুব প্রবল প্রতিপত্তিশালী হয়ে ওঠে। কারণ তার হাতে থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী, তারা খুবই কর্তৃত্বময় হয়ে ওঠে। তো এটা যতদিন পর্যন্ত না তিনটার ভারসাম্য আসবে, মানে বিশেষ করে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের মধ্যে একটা ভারসাম্য না আসা পর্যন্ত এই অবস্থাগুলো হতে থাকবে। দুর্নীতির প্রশ্ন চলে আসে, আরও নানা বিষয়গুলো তখন চলে আসে। তো আমার মনে হয় যে এগুলো ক্রমাগতভাবে গণতন্ত্রের ধারাবাহিকতা এবং চর্চা অব্যাহত থাকলে পরে এই জিনিসগুলো আসবে। যেমন এবারই তো কথা হয়েছে, কত ডিবেট হয়েছে, জুলাই সনদ তৈরি হলো, এই কথাগুলো তো আগে হয়নি। জুলাই সনদ করতে হয়েছে, সব কিছু করতে হয়েছে, সব জিনিসেরই একটু ইতিবাচক দিক থাকে, মানে একবারে 100% না হলেও কিছু ইতিবাচক দিক থাকে। তো এইটা এক ধরনের অগ্রগতি হবে, এরপরে আরও অগ্রগতি হবে, এইভাবেই তো এটা তো পলিটিক্যাল ডিনামিক্স, রাজনীতির যে ডিনামিক্সটা, সেই ডিনামিক্সে তো কোনো কিছু স্ট্যাটিক না। মানে কনস্টিটিউশন এবং রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে আইনি যে কাঠামো, সেটা কোনোটাই স্ট্যাটিক না। পৃথিবীর উন্নত গণতান্ত্রিক দেশেও তো কত সংশোধনী হচ্ছে, হ্যাঁ, সংশোধনীর মধ্যে দিয়ে কনস্টিটিউশন এগিয়ে যায়, মানে কনস্টিটিউশন এগিয়ে যায়। এবং মানে আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন, শুরুতে তো তাই ছিল না, অনেক সংশোধনী মাঝখানে এসছে, কিন্তু ধারাবাহিকতাটা আছে। ওই সংবিধানটাকেই তারা ধারাবাহিকভাবে রাখছে এবং এর মধ্যে অনেক সংশোধন হচ্ছে। এই কারণেই আমরা বলেছিলাম যে 72-এর সংবিধান বাতিল করে নতুন করা ওটা ঠিক হবে না। কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধ তো একটা বিরাট অর্জন, একটা সংবিধান হয়েছে, সেইখানে যে বিষয়গুলো স্বৈরতন্ত্রকে জন্ম দিবে, যে বিষয়গুলোর মধ্যে রয়েছে খুবই কর্তৃত্ববাদী হওয়ার যে বিধানগুলো আছে, সেগুলোকে বিলোপ করুন, বিলোপ করে আরও কীভাবে মানে এটাকে ডেমোক্রেটাইজড করা যায়, হ্যাঁ, সেইটা সেই দিকটাই আমাদেরকে দেখে আমাদের সংশোধিত হওয়া দরকার এবং সেই সংস্কারগুলো হওয়া দরকার, এটাই মানুষ মনে করে। কিন্তু একেবারে সব কিছু ভেঙে দিয়ে আবার নতুন করে এটা করতে গেলে একটা জাতির ইতিহাস লিপিবদ্ধ থাকে কোনো না কোনো ভাবে সংবিধানের মধ্যে। একজন মানে সংবিধান বিশেষজ্ঞ, আমি তার লেখায় পড়েছি, সংবিধান হচ্ছে একটা জাতির আত্মজীবনী। তো এই যে কথাটা যিনি বলেছেন অত্যন্ত সত্য কথা। তো সুতরাং আমাদের এর মধ্যে অনেক রেভলিউশন হবে। 1215 সালে ম্যাগনা কার্টা হয়েছে, আর সপ্তদশ শতাব্দীর মাঝামাঝিতে ইংল্যান্ডের বিপ্লব হয়েছে, সম্ভবত 1749 সালের দিকে, 48 কি 49 সাল, 1648 কি 49 সালের দিকে ইংল্যান্ডের বিপ্লব হয়েছে। কিন্তু ওই ম্যাগনা কার্টা কি বাদ গেছে? ওটা তো ওরই ধারাবাহিকতা, হ্যাঁ, ওটা দিয়ে আস্তে 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 এরপরে কত আপনার হয়েছে, পিটিশন অফ বিল টিল, কত সেখানে আইন হয়েছে, ধারাবাহিকতাটাকে রেখে গেছে আর কি। তো আমরাও মনে করি যে 72 তো আমাদের একটা বিরাট অর্জন, স্বাধীনতা যুদ্ধের পরে একটা সংবিধান রচিত হয়েছে এত মানুষের আত্মদানের মধ্যে দিয়ে। মানে ওইটা যে সব কিছুই খারাপ ছিল এমন তো নয়, কিন্তু যে বিধানগুলো কর্তৃত্ববাদ তৈরি করতে পারে, যে বিধানগুলোর মধ্যে অতিশয় ক্ষমতা দেওয়া থাকে, সেগুলো তো সংশোধনীতে আসতে পারে, সেগুলো সংস্কার হতে পারে, সেখানে নতুন বিধান যুক্ত হতে পারে, এইভাবেই সংবিধান এগিয়ে যাবে সামনে। শেখ হাসিনার পতনের সময় কিন্তু আপনারা কাঁধে কাঁধ মিলিয়েই সব রাজনৈতিক দল একজোট হয়ে গিয়েছিলেন, সেখানে জামাত ছিল, এখন যে এনসিপি আছে সেই তরুণ তুর্কিরাও ওখানে ছিল। যখন পতন হয়ে গেল এবং নির্বাচন আসন্ন, তখন দেখলাম যে জামাতের সাথে আপনাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেল। জামাত কিন্তু একসময় আপনাদের জোটেই ছিল, এই দূরত্ব তৈরি হওয়ার কারণটা আসলে কি? জামাত কি শুরু থেকেই আমাদের জোটে ছিল? না, শুরুতে ছিল না। জামাত একটা পর্যায়ে এসে বিএনপি যখন গঠন হয়েছে, একটা পরে একটা নির্বাচনী জোট ছিল। জি জি, এমন তো না, নির্বাচনী জোট, 4 দলীয় একটা ঐক্য জোট, 4 দলীয় একটা ঐক্য জোট আছে, আরও কিছু ইসলামপন্থী রাজনৈতিক দলের মধ্যে ছিল। আচ্ছা, এই জোট হয়েছে। তো জোট যে পার্মানেন্ট জোট থাকবে এমন তো কোনো কথা নাই। নির্বাচনী জোট হয়েছে, এখন নাই, হ্যাঁ, এখন নাই, আলাদা আলাদাভাবে নির্বাচন করবে। আমাদের তো রাজনৈতিক বিষয়ে তো অনেক বিষয় থাকে কথা বলার, ওরা যেমন আমাদের বিষয় বলছে, আমরাও ঠিক তাদের যে বিষয়গুলো অতীতে আমরা ফেস করেছি, আমরা দেখেছি তাদের ত্রুটি বিচ্যুতি কোথায় কোথায় আছে,
সেগুলো নিয়ে কথা বলা। তো এটা তো হলো গণতান্ত্রিক রীতিনীতি, এটা তো গণতান্ত্রিক একটা মানে একটা অন্যতম আমি বলবো যে উপাদান গণতন্ত্রের। তো এখানে তো মানে এটা তো কোনো একটা প্রলয়ঙ্করী কোনো ঘটনা না, যে একেবারে ব্যতিক্রমী ঘটনা না। জামাত একটি রাজনৈতিক দল, সে নির্বাচনে অংশগ্রহণ করবে, তার নিজস্ব একটা রাজনীতি আছে, সে যাদেরকে প্রতিপক্ষ মনে করে অথবা তার যে রাজনৈতিক যারা প্রতিপক্ষ রয়েছে তাদেরকে নিয়ে তারা কথা বলতেই পারে। আমরা যাদেরকে এখন যারা প্রতিপক্ষ রয়েছে তাদেরকে নিয়ে আমরা কথা বলতেই পারি। সেই ক্ষেত্রে আমরা যেগুলো মনে করি যে এই বিষয়গুলো আমরা জামাতের যে জায়গাগুলো আমরা জানি, তাদের যে রাজনৈতিক যে ধারাবাহিকতা, সেই ধারাতে তারা কি করেছে সেগুলো আমরা নিয়ে এসে সেইভাবে কথা বলি। এটার আবার যদি ওরা কাউন্টার করতে চায় তারা তো কাউন্টার করছেই, তারা করবে, আমরা আবার তাদের কথার কাউন্টার করছি। তো গণতান্ত্রিক মানে চর্চার জায়গা তো এইটা, তো এখানে তো আমি খারাপ কিছু দেখি না। না, সেটা হতে পারে, একসময় ছিল, সেটা নাই। আওয়ামী লীগের সাথেও জোট ছিল, জামাতের জোট ছিল না, আন্দোলনের জোট ছিল। 96 সাল পর্যন্ত তারা একসাথে কাজ করেছেন, একই টেবিলে বসেছেন, পাশাপাশি চেয়ারে বসেছেন। তবে একটা প্রত্যাশা কিন্তু তরুণ সমাজ করেছিল যে এনসিপি যারা তৈরি করেছে তারা হয়তো বিএনপির ছত্রছায়া থেকে বা নার্সিংয়ে থেকে আস্তে আস্তে তারা ভালো রাজনীতিবিদ হয়ে উঠবে। তো সেখানেও দেখছি যে আসলে তারা যে কথাবার্তা বলছেন ঠিক বোঝা যাচ্ছে না যে আসলে আপনাদের জোটে তারা থাকতে পারবে কিনা বা কোনো সম্ভাবনা। দেখুন, আমাদের ওখান থেকে তো বারবার আমাদের দল থেকে বলা হয়েছে যে এগুলো ওপেন একটা কল ছিল, ডাক ছিল। হ্যাঁ, তো তারা তাদের রাজনৈতিক চিন্তায় এবং আচরণে ওরা যদি যেটাকে ভালো মনে করে সেটাই তারা করবে। তারা যদি বিএনপির সাথে আসতে চায়, ওয়েলকাম, বিএনপি তাদের ওয়েলকাম। চাওয়া পাওয়ার কোনো অমিল আছে বলে আমরা শুনি না, আমি জানি না। মানে চাওয়া পাওয়ার ক্ষেত্রে, বার্গেনিংয়ের ক্ষেত্রে তো নানা কথা আসতে পারে, চাওয়ারও একটা লিমিট থাকতে পারে, মাত্রা দেওয়ারও একটা জায়গা থাকতে পারে, সেটাও আলাপ আলোচনার ভিত্তিতে একটা সেটেল হয় না, অনেক ক্ষেত্রেই হয়েছে। তারেক রহমান সাহেব শুরু থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব শুরু থেকে কিন্তু বলে আসছেন যে উনি একটা জাতীয় সরকার গঠনের পক্ষে। তো এটা জাতীয় সরকার গঠন করতে গেলে তো এই সব যে রাজনৈতিক দলগুলো আছে, ছোটখাটো রাজনৈতিক দল অথবা রাজনীতির বাইরে যারা বিশিষ্টজন আছে তাদেরকেও প্রয়োজন হবে। তো সেই বিষয়ে আপনাদের চিন্তাটা কি আগের মতোই আছে এখনো? দেখুন, এখন তো সামনে নির্বাচনের একটা ঘোষণা এসছে, তারিখ ঘোষণা না হলেও সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা এসছে যে নির্বাচনটা হবে। সেই নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল তারা অংশগ্রহণের কথা তারা বলছেন আর কি। তো আমরা যে গণতন্ত্রের জন্য এতদিনের লড়াই, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই অবাধ সুষ্ঠু নির্বাচনে সবাই অংশগ্রহণ যদি করে, এবং করবে তো নিশ্চয়ই, করার পর জনগণ যে রাজনৈতিক দলকে ভোট দিবে তারা সরকার গঠন করবে। এরপরে মানে সরকার গঠনের পরেও তো কাদেরকে নিয়ে করা, মানে সরকার গঠন করা যাবে, আরও অনেককে ডেকে সেখানে সরকারের সাথে অন্তর্ভুক্ত করা যাবে কি না, এগুলোর তো এখনও অনেক সময় আছে, কথা বলা যাবে। এবং সেই ক্ষেত্রে দল অনেক কিছুই সেখানে বিবেচনা করতে পারে, বিবেচনা করে সেই পর্যায়ে আসতে পারে। দল এখন আর সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অবশ্যই চাচ্ছে আর কি, তারপরেই করবে। তো সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন এসে যায় যে গত 1.5 বছর কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কার বলে কিন্তু 1.5টা বছর কেটে গেল। সত্যিকার অর্থে রিজভী, আপনার দৃষ্টিতে দৃশ্যমান কি সংস্কার আপনি দেখতে পেয়েছেন এ পর্যন্ত? দৃশ্যমান সংস্কার মানে দেখতে পাওয়ার মধ্যে তো আসলে ওই অর্থে আমি মানে কিছুই দেখি না আর কি। তবে জুলাই সনদ যেটি হয়েছে, এইটি মানে গণভোটের পরে এটা যখন চূড়ান্ত ইয়ের মধ্যে আসবে আর কি, মানে এর আইনীকরণ যখন নিষ্পন্ন হবে, শেষ হবে, তখন হয়তো সংস্কারের আমরা কিছু আভাস এর মধ্যে যে রয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো একটা যেটা আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার মানুষ ভুল ত্রুটিতে থাকবে, তারপরেও চেষ্টা করছে তারা নিরপেক্ষতার সাথে দেশ পরিচালনা করতে এবং সবার সাথে কথা বলে তারা একটা কিছু উদ্যোগ গ্রহণ করা এবং সংস্কারের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নিয়েছেন। সেটা হয়তো আরও জোরালোভাবে নেওয়া যেত,
বা আরও ভিন্নভাবে নেওয়া যেত কিনা এটা বিতর্কের বিষয়, কিন্তু তারা এই কাজগুলো করার চেষ্টা করেছে নিঃসন্দেহে। এখন জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে আপনার যে সংস্কারের কথা বেশি করে আমরা বলছি বা এই বিষয়গুলো কথা হয়েছে, সেটা তো তখন দেখা যাবে যারা সরকারে আছেন তারা সেটাকে কীভাবে বাস্তবায়ন করছেন। কিন্তু মূল যে বিষয়টি সেটা হলো যে চাক্ষুষ, যেটাতে জনগণ উপকৃত পায়, আমাদের মতো লেমেন জনগণ যারা, আমরা চাই একটু শান্তিতে থাকতে, এখানে কোনো সন্ত্রাস হবে না, এখানে কোনো চাঁদাবাজি হবে না, কেউ বাসায় এসে জোর করে মানে টাকা দাবি করবে না, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো, মানুষ মানে খালি চোখে এগুলো দেখতে চায় আর কি। এগুলো প্রত্যক্ষভাবে জনগণের উপরে সে আঘাত হানে। তো সেইটা যারা সরকার, নির্বাচিত সরকার যারা হবেন, জনগণের ভোটে যারা সরকার করবেন, তাদের এখন হচ্ছে এটা করা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। এবং সেটার সংস্কারের মূল জায়গাটা হচ্ছে মানসিকতা, যে আমি জনগণের স্বার্থে কাজ করব কিনা, আমি সব কিছু দলীয়করণ করব না সত্যিকার অর্থে মেধাবী লোক যাতে জায়গা পায় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা যাতে বিবেচনা করা হয় কিনা, না সে তার মানে দল এবং রাজনীতি এই বিবেচনায় সে গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে না তার মেধার ভিত্তিতে পাচ্ছে, তার কাজের ভিত্তিতে পাচ্ছে। এগুলো যখন একটি সরকার মানে ঠিক করতে পারবে, একটি সরকার যখন এই ব্যবস্থাগুলো করতে পারবে, তখন স্বয়ংক্রিয়ভাবেই অনেক কিছু সংস্কার হয়ে যাবে। আমাদের শিক্ষাক্ষেত্রে, শিক্ষা তো একটা বিরাট বড় বিষয়। এই সংস্কারের মানে শিক্ষা সংস্কার বা স্বাস্থ্য সংস্কারের জন্য কিন্তু কমিশন হয়নি, হ্যাঁ, কিন্তু হওয়া উচিত ছিল। যে ত্রুটি বিচ্যুতিগুলো মানে এখনও রয়েছে, বিশাল ত্রুটি বিচ্যুতি রয়েছে, বড় ধরনের মানে সংস্কার হওয়া দরকার, বিশেষ করে শিক্ষা সেক্টরে, স্বাস্থ্য সেক্টরে। উপজেলা লেভেলে ডাক্তার পাওয়াই যায় না, ইউনিয়ন লেভেলে তো আরও দুরূহ ব্যাপার। এগুলোর যাতে মানুষ এটাই চায় যে একটা মানুষের সাপে কামড়িয়েছে মানে পুকুর ঘাটে, তাকে সেখান থেকে দ্রুত তার চিকিৎসা দরকার, তাকে ওই কী বলে ইউনিয়ন ইয়েতে গিয়ে হেলথ সেন্টারে গিয়ে দেখে যে কেউ নাই, এই নিশ্চয়তাটুকু দিতে পারবে যে না যখনই যাবে একজন ডাক্তার আছে। কারণ গ্রামে গঞ্জতে ধরেন মানে পুকুরে ডোবা মানুষ, সাপে কামড়ানো মানুষ, এটাই তো বেশি ঘটনা হয়। মানে যারা এই কারণে যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে দ্রুত চিকিৎসা দিতে হবে। তো সেই ক্ষেত্রে যাতে কমিউনিটি ক্লিনিকগুলো এরা যাতে সার্বক্ষণিক খোলা থাকে এবং মানুষ যাতে সেখান থেকে সেবা পায়, এই কাজগুলো যে সরকার করতে পারবে সেটা তো বড় সংস্কার হয়ে গেল। সংস্কারে আপনি চুলচেরা বিশ্লেষণ এবং এটার ব্যাখ্যা দিয়ে আপনি সমস্ত পণ্ডিতদেরকে দিয়ে লিখলেন সংস্কারের একটা শিরোনাম কী হবে, এটা নিয়েই 2-3 দিন আলোচনা হলো, হয়ে তারপরে তৈরি করলেন, আইনীকরণ করতে আর ইয়ে করতে সময় চলে গেল। সেটার চাইতে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মানুষ ইমিডিয়েট চায় যে জিনিসগুলো, তার নিরাপত্তা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং তার একটা মানে সুচিকিৎসার একটু ব্যবস্থা করা। মানে হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনার মধ্যে পড়লে যাতে চট করে বাসার পাশের যে ক্লিনিকটা আছে, সরকারি যে ইয়েটা কমিউনিটি ক্লিনিক বলে যাই বলি, সেখান থেকে যাতে একটা সেবা পায় সেইটা নিশ্চিত করা। শিক্ষাক্ষেত্রে আপনার প্রাইমারি স্কুলে শিক্ষক নাই, প্রাইমারি স্কুলে হেডমাস্টারের রুমের মধ্যে আমি নিজে দেখেছি বিরাট উইয়ের ঢিপি হয়ে আছে। তাহলে সেই শিক্ষক মানে কিভাবে ছেলেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাবে বা কিভাবে মানে ছেলেদেরকে গড়ে তুলবে, হ্যাঁ এই করে আসবে, তার মানে সেরকম মনিটরিং নাই। তাহলে আমাদের ফান্ডামেন্টালটা হচ্ছে প্রাইমারি এডুকেশন। তো প্রাইমারি এডুকেশনটা আপনি কিভাবে এটাকে মজবুত করে গড়ে তুলবেন, যাতে মানে শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতিটা কতটুকু আধুনিক হচ্ছে এবং তারা কতটুকু ইকুইপড বিশেষ করে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, সেটাকে আপনি সবসময় যাচাই বাছাইয়ের মধ্যে নিয়ে আসবে। আরেকটা হচ্ছে একবার তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে টিফিন, আপনার মানে উন্নত দেশগুলোতে এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও আপনার খুব উন্নত মানের টিফিন দেওয়া হয়। একবার সকালে দেওয়া হয়, আরেকবার মানে ক্লাস শেষ হওয়ার আগে দেওয়া। যাই হোক, আমাদের 2 বেলা দেওয়ার দরকার না, একবেলা যদি একটা ভালো টিফিন দিতে পারে, কিন্তু সেটা ভালো মানের হতে হবে, একটু ভালো মানের হতে হবে। ধরেন আধাখানে একটা পাউরুটি, একটা ইয়ের প্যাকেটে একটু দুধ, একটা কলা, তার নিউট্রিশনের সমস্যাটাও দূর হলো, পুষ্টি সাধিত হলো এবং সে মানসিকভাবে
এবং তার দৈহিকভাবে গড়ে ওঠার ব্যাপারটাও রাষ্ট্র এখানে নিশ্চিত করলো। সেটি নাই। আপনার প্রাইমারি স্কুলগুলো কোথাও টিফিন দেওয়া হয়, হাই স্কুলে প্রাইভেট স্কুলগুলো তো সরকারের ফান্ডে চলে। তো প্রাইভেট স্কুল এবং সরকারি স্কুল একই মানে টিফিন দিতে হবে এবং এটা আরও বৃদ্ধি করতে হবে। এখন সরকারি স্কুলগুলো বা প্রাইভেট স্কুলে কিছু কিছু টিফিন দেয়, কিন্তু সেটার মান অত্যন্ত নিম্নমানের। তো আপনি এই জিনিসগুলোর উপরে গুরুত্ব দিন। এই জিনিসগুলো যে সরকার বেশি করে গুরুত্ব দিতে পারবে, সেই সরকারই হচ্ছে সবচাইতে গণবান্ধব সরকার এবং সবচাইতে বেশি জবাবদিহিতামূলক সরকার হবে। সাধারণ মানুষের কিছু ভাষ্য আছে যে সময়ের সাথে সাথে কিন্তু বিএনপির অন্দরকন্দল, চাঁদাবাজির অভিযোগ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জনপ্রিয়তা আস্তে আস্তে কিন্তু যেটা শুরুতে তুঙ্গে ছিল সেটা অনেকখানি কমেছে। তো এটাকে কন্ট্রোল করার জন্য আসলে আপনারা 19,000 20,000 বহিষ্কারও করেছেন। আমরা প্রতিদিনই আমরা যারা নিউজ পার্সন আছি দেখি আপনার সই করা করছেন, কিন্তু কার্যত কিন্তু কাজ কিন্তু সেরকমভাবে হচ্ছে না। বহিষ্কার হচ্ছে ঠিক আছে, বাট এখনও কমছে না, এরকম একটা অভিযোগ কিন্তু রয়েছে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কী? এই বিষয়ে আপনি দেখেছেন যে মানে প্রথম দিকে যেভাবে এসেছে এখন কিন্তু আর ওইভাবে নেই। হ্যাঁ, এটা কমেছে, কারণ এটা দল দৃঢ়ভাবে এবং কঠোর হস্তে এটা দমন করেছে। ব্যাপারে এ বিষয়ে দল একেবারেই জিরো টলারেন্স এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারেই জিরো টলারেন্স, এটা আপনি বললাম। এখন কথা হলো যে আপনাকে দেখতে হবে আপনার পরিবারের মধ্যে আপনার 5 ভাই আপনারা আছেন, যে একটা ভাই তো বিপদগামী হতে পারে, অ্যাডিক্টেড হতে পারে, কিন্তু অত্যন্ত 4 ভাই অত্যন্ত মানে সুশীল, সুশিক্ষিত, পড়াশোনা করছে, সবাই ভালো আছে। একটা ভাই হচ্ছে ডিরেইলড হয়ে গেছে। আপনার দায়িত্ব হচ্ছে তাকে আপনি ট্র্যাকে নিয়ে আসা, তাকে ভালো উপদেশ দেওয়া, না হলে তো আপনি শাস্তি দেবেন। আমি অনেক বাবাকে দেখেছি অ্যাডিক্টেড হওয়ার পরে বাবা নিজে গিয়ে জেলে তাকে দিয়ে এসছে, কারাগারে দিয়েছে, এরকম দেখেছি না। তো এই যে মানে দলের অভ্যন্তরে যারা মানে সংগঠন বিরোধী এবং শৃঙ্খলা বিরোধী এবং অনৈতিক কার্যকলাপে যারা জড়িত, তাদের ব্যাপারে যদি দল নিশ্চুপ থাকতো, চোখ বন্ধ করে থাকতো, তাহলে না একটা কথা হতো। তো যখন দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, মানে তার নির্বিচারে বলছে সে কার লোক, কী লোক, কতটুকু ক্ষমতাবান, এটা না দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো যখন একটি দল তার নিজের সন্তানদের অনৈতিক কর্মকাণ্ডের জন্য একবার খুব দ্রুত গতিতে ক্ষিপ্রতার সাথে ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই দলই তো হচ্ছে প্রকৃত দল, যে এই দলের দ্বারা কোনো অন্যায় কিছু হবে না। সাংগঠনিকভাবে সেটা না হচ্ছে। আমি বলছি চোখ বন্ধ করে থাকলে তখন অভিযোগটা উঠতো। আমরা অনলাইনে, খুব একটা প্রতিষ্ঠিত অনলাইন না, নর্মাল অনলাইনেও দেখেছি যে অমুক জায়গায় টাকা দাবি করছে বা অমুক কারো পুকুর দখল করে আছে, সাথে সাথে আমরা একটা প্রাইমারি একটা ইয়ের মাধ্যমে তদন্ত করে যখন দেখতে পেয়েছি যে হ্যাঁ এটা ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে, সাথে সাথে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। শেষ করব একটু ব্যক্তি রুহুল কবির রিজভীকে নিয়ে। রাজনীতির রুহুল কবির রিজভীকে সবাই চেনে, সাধারণ মানুষের অনেক কৌতূহল আছে আপনাকে নিয়ে। কিন্তু কেউ বলেন আপনি আসলে কখনো সংসার করেননি, কেউ বলেন যে আপনি একা চলেন, যে কারণে আপনার কোনো লোভ নাই, কিছুই নাই। কিন্তু আমরা জানি, ব্যক্তিগতভাবে আমরা যারা চিনি আমরা জানি, আসলে আমি আপনার পারিবারিক জীবনটা একটু জানতে চাই, যেটা আসলে যে কৌতূহলটা সাধারণ মানুষ আছে, আজকে আমি সেটাকে একটু পারিবারিক। আপনি কোথায় এসে কথা বলছেন? হ্যাঁ, বাসায় বসে বলছি, বাসায় বসে কথা সেটা আমরা একটু জানতে চাচ্ছি। আপনার এটা কেমন ধরনের কথা? ভাবি, যেমন আপনার সবচেয়ে আলোচিত হয়েছিল যখন আপনি শাড়ি পুড়িয়ে দিয়েছিলেন, ভারতীয় শাড়ি বাসা থেকে নিয়ে, তখন প্রশ্নটা এসেছিল যে রিজভী ভাই ওয়াইফের শাড়ি নিয়ে এসে, এটা একটু জানতে চাই। অনেক ঘটনা আমি নিজেও জানি না। আমাকে যখন কারাগারে নিয়ে যায়, তো আমি এর মধ্যে গিয়েছিলাম পটুয়াখালীতে পরশুদিনের আগের দিন। তো সেখানে ওই আন্দোলনেই ঢাকাতে আন্দোলন করতে গিয়ে পটুয়াখালীর একজন যুব দলের নেতা বা শ্রমিক দলের নেতা কেউ হবে, আমাকে পরশুদিনের আগের দিনই সে গল্পটা করলো। তো তার ছোট ভাই ঢাকায় থাকে, ছাত্রদল করে, সে গ্রেপ্তার হয়ে গেছে, তারা জেল গেটে দাঁড়িয়ে আছে। তো আমার মিসেসও জেল গেটে দাঁড়িয়ে আছে। আমি তখন জেলের ভিতরে গুরুতর অসুস্থ, এবং মানে জেলখানার ভিতরে যে হাসপাতালগুলো তো আসলে তখন কোনো চিকিৎসায় নেই, এবং যারা ওখানে কাজ করে ওই কয়েদিদের মধ্যে থেকেই যে টেকনিক্যাল যে কাজগুলো আছে, হ্যাঁ, ধরেন রক্ত লাগবে অথবা স্যালাইন দিবে, তো ভেইনে তো স্যালাইনের সুইটা তো ঢুকাতে হবে। তো আমার ভেইনই খুঁজে পাচ্ছে না, সুই দিয়ে
ভিতরে খোঁচাতে 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 মানে কোথাও পাচ্ছে না, মানে রক্ত বের হচ্ছে, বের হচ্ছে। যাই হোক, এই কথাটি বাইরে গেছে, গেটের বাইরে গেছে যে উনি খুব গুরুতর অসুস্থ এবং বিভিন্নভাবে খুঁচিয়ে খুঁচিয়েও তার মানে সুই ঢুকাতে পারছে না, হাত দিয়ে ব্লিডিং হচ্ছে। তো আমার স্ত্রী বাইরে, এবং সে এইটা শুনে এমন কান্নাকাটি শুরু করেছে যে মানে এটা বলা যাবে না। সেটা বলছে পটুয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের এক ছাত্র দলের বড় ভাই, যে আমরা ওখানে দাঁড়িয়ে আমরা ভাবির এই কান্নাকাটি দেখছিলাম যে আপনার স্যালাইনের সুই ঢুকাতে পারছে না ভিতরে, এই খবরটা বাইরে আসাতে উনি এই কান্নাকাটিটা করছেন। তো সে কিন্তু কোনোদিন আমাকে বলেনি। তো এই হচ্ছে মানে আমাদের জীবন, এবং সেটা বলবো যে হ্যাঁ, দলের দায়িত্ব পালন করতে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর যে অফিসে থাকতে হয়েছে, বলেছিলাম যে ম্যাডাম মুক্ত না হওয়া পর্যন্ত আমি সবাই তাই জানতো যে রিজভী ভাইয়ের বাসা হচ্ছে পল্টন বিএনপি অফিস, আমি বের হব না। যেদিন ম্যাডাম বেরিয়েছেন 25শে মার্চ, আমি 26শে মার্চ বাসায় এসেছি। আচ্ছা, এরকম আবার অনেক সময় গেছে এই 15-16 বছরের মধ্যে। অফিসে এসছে, এর মধ্যে পুলিশ ঘিরে নিয়েছে। তো যাই হোক, নেতাকর্মীদেরকে বহু কষ্টে নানাভাবে ছাদ দিয়ে পাট্টার করে দেওয়ার পর, তো আমি তো আর ছাদ পেরোতে পারবো না, আমার পা ভাঙা। তো আমি ওইরকম 2 মাস 2.5 মাস থেকেছি এইভাবে, এগুলো খণ্ড খণ্ড। আর 2 বছর 1 মাস টানা থেকেছি ম্যাডামকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেল। তো এই পরিস্থিতিগুলো মানে আপনার এই যে অনিয়ন্ত্রিত জীবন আসলে সত্যিকার অর্থে এটা ভাবেই মেনে নিচ্ছে। যেদিন আমাকে ইয়ের থেকে ধরলো, কি বলে যে প্রেস ক্লাব থেকে, এই সর্বশেষ যে ধরাটা, বিকেলের মধ্যে ঠিকই সে মানে খাবার এবং প্রয়োজনীয় কাগজ, মানে উনিও অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, অভ্যস্ত। যদিও সে গভর্নমেন্ট অফিসার ছিল, সে একেবারে সরকারি অফিসার ছিল, ইয়েতে ফ্যামিলি প্ল্যানিং অফিসার ছিল, ডিজি অফিসে ছিল। তো এর মধ্যেও যে দায়িত্বটা পালন করেছে সেটা এক কথায় অসাধারণ। এবং সেটা জানি আমি, একই ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি, রাশিম সে ছাত্রী, সে তখন থেকে জানে যে আমি ছাত্র রাজনীতি করি, আন্দোলন করি, জেলে যাই। এর সাথে আমলে 7 বার জেলে গেছি। তো তখন থেকে তো সে জানে, তো 7 বার জেলে গেছে, সে ইউনিভার্সিটিতে পড়ে, তো সেটা সব খবরই রাখে। তো সুতরাং সব জেনে শুনেই, কিন্তু স্ত্রী হিসেবে অনেকে হয়তো মেনে নিতে পারে না, পারে না, কিন্তু তার মধ্যে সেই জিনিসটি নেই। যেমন আমার অনেক সহকর্মীর স্ত্রীরাও একই দায়িত্ব পালন করেছে, সেও সেই দায়িত্বটি পালন করেছে। বোঝা যায় যে আপনার মতো উনিও নির্লোভ। হ্যাঁ, মানে কখনোই এগুলো নিয়ে, রাজনীতি এগুলো নিয়ে কোনো কথা বলেনি আর কি, কোনো বিরূপ মন্তব্য বা অন্য কিছু সেটা করেনি। বরং কত হেনস্থার শিকার হয়েছে। ডিবি দরজা ভেঙে ভিতরে ঢুকে সব আলমারি টালমারি সব সার্চ করছে। সে এখান থেকে সে প্রোটেস্ট করছে। সেও তো গভর্নমেন্ট অফিসার, যখন শুনেছে যে সেও গভর্নমেন্ট অফিসার, তখন আর বেশি আর করেনি, বাড়াবাড়ি করেনি। কিন্তু প্রথমে অত্যন্ত একেবারে চণ্ডমূর্তি নিয়ে ভিতরে ঢুকে করেছে। কিন্তু ওরা জানে যে আমি পার্টি অফিসে আছি, মানে ওই পরিবারের উপর চাপ দেওয়া, মানে একটা ফ্যাসিবাদী এবং একনায়কোচিত সরকারের যে ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে, ঠিক সবগুলোই ছিল শেখ হাসিনার সরকারে। যে ছেলেকে না পেলে তার বোনকে তুলে নিয়ে যেত, যুবদল বা ছাত্র দলের কর্মী তাকে খুঁজছে, তাকে না পেলে পরে বাপ মাকে তুলে নিয়ে রিমান্ডে রাখতো, যে তোমার ছেলে কোথায় আছে। তো ঠিক আমাদেরকেও তাই করেছে। আমাদের লেভেলেও যে একেবারে পরিবারের উপর করেছে তা না, পরিবারের উপরেও তারা নানাভাবে মানে সমস্যা তৈরি করেছে। মানে শুধু ব্যক্তি রাজনীতিবিদের উপরে না, তার পরিবার স্বজনদের উপরেও তো এই অত্যাচারগুলো নেমে এসেছিল। রিজভী, আমরা আজকে এখানেই শেষ করব। আপনি যদি নাগরিকের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আপনার বলার থাকে, আহ্বান থাকে, তাহলে আপনি একটু বলবেন। আমি প্রত্যাশাও করি নাগরিক টেলিভিশন, আজ 7 বছর হলো তারা অন ইয়ারে তাদের বিভিন্ন কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে তাদের নিজস্ব অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা জনগণের মধ্যে একটি জায়গা করে নিয়েছে। আমার বিশ্বাস, যে দেশে গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশে গণতন্ত্র তত শক্তিশালী হয়। আর গণমাধ্যম শক্তিশালীর অন্যতম পূর্ব শর্ত হচ্ছে, প্রিরিকুইজিট হচ্ছে, যে কতটুকু সে স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারছে। নাগরিক টিভি সেই স্বাধীনভাবেই দায়িত্ব পালন করবে এবং সমাজের মধ্যে যেটা সত্য, যেটা ন্যায়সঙ্গত, সেটাই তারা ফুটিয়ে তোলার চেষ্টা করবে। তাহলে সেই গণমাধ্যম, সেটি কোনোদিনই ধ্বংস হবে না, সেটি বহুদিন সেটি টিকে থাকবে। তো নাগরিক টিভির কাছে আমাদের প্রত্যাশা, নাগরিক টিভি সেই দায়িত্ব পালন করবে,
যাতে গণতন্ত্র শক্তিশালী রাখার ক্ষেত্রে গণমাধ্যম যে ভূমিকাটা পালন করে সেই ভূমিকাটা তারা যদি পালন করাটা যদি অব্যাহত রেখে যায়। ধন্যবাদ। ধন্যবাদ রিজভী ভাই। দর্শক, এই ছিল আজকের আয়োজন আমাদের। ভালো থাকবেন।